আমি শুনে তো পুরোই অবাক। এ তো নবীন সরকারের মেয়ে, মানে আমি যাকে ওই দিন বাঁচিয়েছিলাম, এবং এনার সাথে আমার আব্বুর খুব ভালো খাতির। যখন এত ভালো খাতির, তাহলে তো তোর বাবাকে বলে বিয়ে করে ফেললে পারতি। সেটা অবশ্য পারতাম, কিন্তু সত্যিকারের ভালোবাসাটা হয়তো পেতাম না। ও, তো পরে এই ড্রাইভারের চাকরি কি করে পেলি? তখন আমি আঙ্কেলকে কল করলি। হ্যালো, কে বলছেন? জি, আমি শুভ। কোন শুভ? ওই তো ওই দিন আপনাকে যে হসপিটালে নিয়ে গিয়েছিল। ও বাবা, তুমি ওই দিন আমাকে যে রেখে আসলে, দেখতে এলে না, আর তোমার কোনো নাম্বার আমাকে দিয়ে আসলে না। আসলে আঙ্কেল এতদিন একটু ব্যস্ত ছিলাম তো, তাই আর কল করা হয়নি। তো আঙ্কেল কেমন আছেন এখন? ওই আগের থেকে এখন অনেক সুস্থ আছি। তো বাবা, তুমি এখন কোথায় আছো? এই তো আঙ্কেল ঢাকায়। তো সময় করে একদিন আমার বাসায় চলে আসো। এটা শোনার জন্যই তো আপনাকে কল দিয়েছি। না আঙ্কেল। না বললে তো হবে না। আচ্ছা আঙ্কেল, বলেন কবে আসবো? কালই চলে আসো। আচ্ছা আঙ্কেল। এটা বলে কল কেটে দিয়ে কতক্ষণ লুঙ্গি ড্যান্স দিলাম। তাই নাকি রে? তো এখন একটু দে তো। কি দিমু? না কিছু না, পরে বলবো। পরে চলে গেলাম আঙ্কেলের বাসায়। গিয়ে আঙ্কেলের সাথে নিচে বসে গল্প করছি। একটু পর দেখি উপর থেকে লিজা নামছে। তাকে তখন পরীর মতো দেখাচ্ছিল, শাড়ি পরা ছিল, বলতে গেলে পুরোই সেই লাগছিল তাকে। আমি তো তাকে দেখে ক্রাশ খেলাম আবার। থাক থাক, আর বলতে হবে না। আমি জানি লিজা কতটা সুন্দর। এই সব বাদ দিয়ে তুই ড্রাইভার হলি কিভাবে সেটা বল। আমি তো তাকে দেখেই বাকরুদ্ধ হয়ে গেলাম। আমার হুঁশ ফিরল লিজার চিৎকারে। বাবা, এই ছোট লোকের বাচ্চাকে ভিতরে নিয়ে এসেছে কে? কেন, কি হয়েছে? ওই দিন যে ছেলেটা আমাকে ধাক্কা দিয়েছিল, এটা সেই ছেলেটাই। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। তুই এখন উপরে যা, আমি এটার একটা ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা বাবা। এটা বলে লিজা চলে যেতে লাগলো। ওর কথায় কিছু মনে করো না। বাবা, তুমি ওর কথায় কিছু মনে করো না। না আঙ্কেল, কিছু মনে করিনি। তো বাবা, তুমি এত ব্যস্ত ছিলে কিসের জন্য? না মানে আঙ্কেল, একটা চাকরি খুঁজছিলাম আর কি। তো চাকরি টাকরি নাকি পাইছো? না আঙ্কেল, তবে নিশ্চয় হয়ে যাবে। আমি তো আপনার এখানে চাকরি করার জন্যই তো আসছি, বিড়বিড় করে বললাম। কি কিছু বললে নাকি? না আঙ্কেল, কিছু বলি নাই তো। ও আচ্ছা, তো তুমি কি কি কাজ পারো? সব কাজই পারি। গাড়ি চালাতে পারো? জি আঙ্কেল। তবে কাল থেকে চলে এসো। কোথায়? কাজে। তুমি আমার মেয়ের গাড়ি চালাবে। আর তখন থেকেই আমি তো দেমাগি বোনের ড্রাইভার হয়ে আছি। বুঝেছি। এবার চল তাহলে, না হলে আমার রক্ষা নাই। ও আচ্ছা, চল তাহলে। চল। আর আমাদের মধ্যে যা কথা হয়েছে তা কিন্তু কেউ না জানে। আমাদের মধ্যে আবার কখন কথা হলো? বুঝছি, তুই অনেক চালাক হইয়া গেছস। তা তো আমি আগে থেকেই। কিছুক্ষণ পর আমরা বাসায় চলে আসি। বাসায় এসে দেখি লিজা বাইরে দাঁড়িয়ে আছে। আমি গাড়ি নিয়ে নামতেই, এই ছোট লোকের বাচ্চা, তুই এত দেরি করলি কেন? হ্যাঁ, তোর আসতে এতক্ষণ লাগলো? এয়ারপোর্ট থেকে আসতে কি এতটাই সময় লাগে? হ্যাঁ। না মানে ম্যাডাম, রাস্তায় অনেক জ্যাম তো তাই। আমি কথা শেষ না করতে আবার দুইটা আমার গালে পড়লো। তুই আমার মুখে মুখে তর্ক করিস, বেয়াদব কোথাকার। তখনই রিয়া বলে উঠলো, লিজা, তুই এইভাবে ওকে মারছিস কেন? না আপু, তুমি এসব বুঝবে না। আচ্ছা বুঝলাম না, কিন্তু তুই আর কখনো যদি ওকে মেরেছিস তাহলে তোর খবর আছে। কেন আপু, ওকে মারলে তোমার সমস্যা কি? সমস্যা যেটাই হোক, তোকে যা বলেছি তা করবি। আচ্ছা আপু, তুমি যা বলবে তাই হবে। আর এখন ভেতরে চলো। আচ্ছা চল। এই বলে রিয়া আপু তার ব্যাগ গাড়ি থেকে নামাতে যাবে, তখনই লিজা বলে উঠলো, এই ছোট লোকের বাচ্চা, আপুর ব্যাগ ভেতরে নিয়ে রাখ। আচ্ছা ম্যাডাম। এই বলে রিয়ার ব্যাগ ভেতরে নিয়ে রাখলাম এবং বাইরে চলে আসলাম। রিয়া বলল রাতে ঘুরতে যাবে, তাই ওই দিন আমি আর বাসায় যাইনি। সন্ধ্যার সময় রিয়াকে ডাকতে গেলাম, কয়টার দিকে সে ঘুরতে যাবে সেটা জানতে। কিরে, কয়টার সময় ঘুরতে যাবি? ও হ্যাঁ, আমার তো মনে ছিল না। তুই দাঁড়া, আমি রেডি হয়ে আসি। আর হ্যাঁ, আজকেই কিন্তু তোর ফার্স্ট ডেটিং। মানে তোকে বুঝতে হবে না, আর তুই গিয়া লিজাকে ডেকে আন। আচ্ছা মামা, যাচ্ছি। এই বলে চলে আসলাম লিজার রুমে। দরজা খোলা ছিল, তাই সোজা তার রুমে চলে যাই। গিয়ে আমি যা দেখলাম তা আমি কখনো কল্পনাও করতে পারিনি।
আমি লিজার রুমে গিয়ে দেখি লিজা সেই সুন্দর করে সেজেছে। আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। সে একটা শাড়ি পরেছে, খয়েরি কালারের সাথে ম্যাচিং ব্লাউজ, হালকা মেকআপ, দেখতে জাস্ট ওয়াও। আমি তো লিজার দিকে কতক্ষণ তাকিয়েছিলাম আমি বলতে পারি না। আমার হুঁশ ফিরল লিজার ডাকে। কি রে, এইভাবে কি দেখিস? তোমাকে। কি বললি বেয়াদব? না ম্যাডাম, কই কিছু বলিনি তো। না, তুই আমাকে তুমি করে বলছিস, তাই না? কোথা থেকে যেন রিয়া এসে লিজাকে থামিয়ে দিয়ে বলছে, লিজা তুই থামবি? সারাদিন কি পাইছস? হ্যাঁ, যখন দেখি তখনই রাজের সাথে ঝগড়া করস। কি পাইছস তুই? হ্যাঁ আপু, এই রাজটা আবার কে? সরি, ভুলে রাজ বলে ফেলেছি। তুই শুভর সাথে আর কখনো খারাপ ব্যবহার করবি না, বুঝেছিস? ও আমাদের বাড়ির চাকর, আমি ওর সাথে যা খুশি করব, তোমার তাতে কি? প্রথমত সে তোর থেকে অনেক বড়, আর আর কি আপু, বলো। আমি পরিস্থিতির অবস্থা থেকে রিয়াকে বলে উঠলাম, রিয়া ম্যাডাম চলেন, দেরি হয়ে যাচ্ছে তো। আচ্ছা চল তাহলে। লিজা তুই কি রেডি? জি আপু, রেডি। ওয়াও, তোকে তো খুব সুন্দর লাগতেছে। জানি তো, এবার চলো। আচ্ছা চল। আমি নিচে গিয়ে গাড়ির সামনে চলে গেলাম। তখন লিজা আসছে, আমি তার দিকে তাকিয়ে আছি। আমার কাছে মনে হচ্ছে ওপর থেকে পরি নামছে। তখনই রিয়া আমার কানের কাছে এসে বলল, শুধু ভাবিকে দেখলে হবে, আমাদের দিকেও তাকাতে হবে তো নাকি? ধুর, তুইও না। হইছে হইছে, আর লজ্জা পেতে হবে না, এবার চল। আমি গাড়িতে উঠে বসেছি, রিয়া লিজা পেছনে বসেছে। আমি গাড়ি চালাচ্ছি তো চালাচ্ছি। কিছুক্ষণ পর রিয়াকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম কই যাবেন এখন? রিয়া অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা শপিং মলে চল। আর তুই আমারে ম্যাডাম বলে ডাকবি না, আমাকে তুই করে ডাকবি। আচ্ছা ম্যাডাম। কি? সরি ম্যাডাম। আবারও? আচ্ছা, আর হবে না। একটা জিনিস খেয়াল করলাম, লিজা কেন জানি চুপ করে বসে আছে। এই সময় কোথা থেকে একটা বুলেট এসে গাড়ির চাকায় লাগলো এবং গাড়িটা পুরোপুরি উল্টে গেল। আমি আমার বন্দুকটা নিয়ে কোনো রকমের গাড়ির থেকে বের হলাম। বের হয়ে দেখি কাউকেই দেখা যাচ্ছে না। তখন আমার বডিগার্ড আমার কাছে আসে। ও বলতে ভুলে গিয়েছিলাম, আমার বডিগার্ডটা সবসময় আশপাশেই থাকে। আমি ওদের সাহায্য নিয়ে লিজা এবং রিয়াকে বের করলাম। দেখি লিজার মাথা অনেকখানি কেটে গেছে আর অনেক রক্ত পড়ছে। অন্যদিকে রিয়ারও অবস্থা অনেক খারাপ। তাড়াতাড়ি আমি তাদের হসপিটালে নিয়ে গেলাম। আমি চিৎকার করে ডাক্তারকে ডাকছি, ডাক্তার ডাক্তার। তখনই আমার আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি আমার পাশে বসা আম্মু, আর মনে হচ্ছে আমি আমার বাসায়। তবুও শিওর হওয়ার জন্য আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু আমি কোথায়? তুই বাসায়, আর তুই 3 দিন অজ্ঞান অবস্থায় ছিলি। কি? আমার কি এমন হয়েছিল? তুই যখন ছোট ছিলি তখন তোর মাথায় একটা আঘাত পাস, সে আঘাতের উপর আবার আঘাত লাগার কারণে তুই সেন্সলেস হয়ে যাস। ও আচ্ছা, বুঝছি। আর লিজার কি অবস্থা? ও ভালো আছে। আর রিয়া? সেও ভালো আছে। তার এখন কোথায়? ওদের বাসায়। আমি উঠতে যাব, তখনই আম্মু বলে উঠলো, এখন উঠতে হবে না, এখন তুই রেস্ট নে। আচ্ছা। তখনই বাবার আগমন। আমার সুপারম্যান এখন কেমন আছে? ভালো আছি। তো বাবা, বৌমা কবে আসবে আমাদের বাড়ি? খুব তাড়াতাড়ি। আচ্ছা, তো এবার ঘুম যাও, কালকে থেকে তো আবার তোমাকে পটাতে যেতে হবে। আমি কিছুটা লজ্জা পেয়ে বললাম, ঠিক আছে আব্বু। আব্বুর কথা শুনে আম্মু আব্বুকে বলে উঠলো, ছেলের এই অবস্থা, আর তুমি কিনা ছেলেকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ। আম্মু কোনো সমস্যা হবে না, তুমি শুধু আমার জন্য দোয়া করো। দোয়া তো সব সময় তোদের জন্য করি। আবার চলো, ছেলেটাকে একটু ঘুমাতে দাও। তখন আব্বু আম্মু চলে গেল। আমিও দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে আমার ফোনটা অন করতেই দেখি অনেক অনেক মেসেজ দিয়েছে। আমি সব মেসেজ চেক করে ফ্রেশ হয়ে নাস্তা করে লিজাদের বাড়ির সামনে চলে আসলাম। তখনই আঙ্কেলকে দেখতে পেলাম। আঙ্কেল আমাকে দেখেই বলে উঠলো, শুভ, কি খবর তোমার? আর তোমার ফোন বন্ধ ছিল কেন? ভালো আছি। লিজা আর রিয়ার কি খবর? ওরা ভালো আছে বাবা, তোমার সাথে একটা কথা ছিল। জি আঙ্কেল বলেন। আসলে বাবা, আমি চাইতেছি লিজাকে লন্ডন পাঠাইয়া দিব, আর যদি তুমি রাজি থাকো তাহলে তুমি যদি ওর সাথে যাইতা তাহলে আমি একটু স্বস্তিতে থাকতে পারতাম আর কি। আমি তো মহা খুশি। আমি তখন বলে উঠলাম, ঠিক আছে আঙ্কেল, আপনি সকল ব্যবস্থা করেন, আর আমি গিয়ে রিয়া এবং লিজা ম্যাডামকে দেখে আসি। আচ্ছা যাও। আমি প্রথমে রিয়ার রুমে গেলাম এবং বললাম, রিয়া আসতে পারি? রিয়া আমাকে দেখে সোজা জড়িয়ে ধরল আর বলল, এতদিন কোথায় ছিলা? হ্যাঁ, কিরে তুই কান্না করছিস কেন?
আর আমি তো আমাদের বাসায় ছিলাম। তাহলে তুমি আসো নাই কেন এখানে? আমি অচেতন অবস্থায় ছিলাম, আর কালকে আমার জ্ঞান ফিরেছে, আর আজ আমি তোর সামনে। ও আচ্ছা, তা ঠিকানাটা দিয়ে যাস নাই কেন? আরে এইসব কথা বাদ দে, এবার বল তোর ভাবি কোথায়? ওর রুমে মনে হয়। আচ্ছা ভালো, তো আমি গিয়ে তোর ভাবির সাথে দেখা করে আসি। আচ্ছা চল তাহলে। তুই কই যাবি? ভাবির কাছে কেন? একটু কাজ আছে। তো চল। আমি আর রিয়া লিজার রুমে গেলাম, গিয়ে দেখলাম লিজা কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছে। লিজা প্রথমে আমাকে দেখে আমার কাছে আসলো।